অনুবাবু, এক তো ৪৫ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে, এবং তারই সঙ্গে আর একটা প্রশ্ন উঠছে যে এই তদন্তের গতি প্রকৃতি বা দ্রুততার জায়গায় মূলত সময়টা এখন কেন বাছা হলো? অনুবাবু, দেখুন, সময় এখন কেন বাছা হলো, এখানে কোনো বাছাবাছির কোনো ব্যাপার নেই। ব্যাপারগুলো এরকম হয়, তদন্ত যখন চলতে থাকে, তদন্ত চলতে চলতে বিভিন্ন মানুষজন, বিভিন্ন অ্যাকিউজড, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তাদের ওখান থেকে এর আগে যে সমস্ত জায়গাতে, যেমন আপনি বললেন এই যে বাকিবুর রহমান কি জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার যারা অ্যাসোসিয়েট, তাদের কাছ থেকে যে সমস্ত রেকর্ড আমরা সিজ করেছি সেগুলোকে অ্যানালাইজ করা হয়। বিভিন্ন মোবাইল এবং অন্যান্য যে সমস্ত ডিজিটাল ইনস্ট্রুমেন্ট আছে সেইগুলোতে দেখা যায়, দেখে কার সাথে কার কানেকশন, কার সাথে কার আপনার যোগাযোগ, কার সাথে কার অ্যাকাউন্টের সঙ্গে কার অ্যাকাউন্টে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, এগুলো সমস্ত কিছু নির্ভর করে সিজ ডকুমেন্টস বা রেকর্ডসের উপর। এবার সেই রেকর্ডসগুলো দেখে যখন কোনো ট্রানজাকশানের রসিদ পাওয়া যায়, হদিশ পাওয়া যায়, যখন কোনো লেনদেনের হদিশ পাওয়া যায়, তখন কনফ্রন্ট করা হয় কনসার্নড ব্যক্তিবিশেষকে, যে আপনি বলুন এবার কি, এই যে আপনি আলিফ নূর বা আনিসুরের কথা বলছেন ইত্যাদি, এদের যে সমস্ত ট্রানজাকশন বা এদের যে সমস্ত লেনদেন বা এদের যে সমস্ত বিবৃতি, সেগুলো অলরেডি রেকর্ড করা হয়েছে। প্রথমে ওটা আপনার প্রিলিমিনারি স্টেজে একটা নাম পাওয়া গেল, তার এগেনস্টে কোনো অ্যাকাউন্ট পাওয়া গেল, তখন তাদেরকে কনফ্রন্ট করতে হয়, এটা কি আপনি বলুন, ওটা কি আপনি বলুন, এটা এই অ্যাকাউন্টটা কিসের, এই ফান্ডটা কোত্থেকে এলো, আপনি কি করতেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, তখনই ব্যাপারগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে আর কি। তো এইভাবেই তদন্ত এগিয়ে যখন দেখা যায় যে এর সাথে বিয়ের কানেকশন রয়েছে, বিয়ের সাথে সির কানেকশন হয়েছে, সময় বাছাবাছির প্রশ্ন নেই, তখন ইমিডিয়েটলি এ থেকে বিতে যায়, বি থেকে সিতে যায়, সি থেকে ডিতে যায়। এইভাবেই আপনার যে কোনো ইনভেস্টিগেশন আস্তে আস্তে চলতে থাকে এবং সেই অনুযায়ী আপনার তদন্তের কাজও বাড়ে। তারপর সাবসিকুয়েন্টলি তাকে চার্জশিট দেওয়া হয়, সে যদি দোষী হয় তাকে অ্যাকিউজড করে কমপ্লেন ফাইল করা হয়। কাজে এই যে আপনি কথাটা বললেন যে এটা বিশেষ সময়, এখনো বিশেষ সময়ের কোনো ব্যাপার না, সময়টা কোনো ফ্যাক্টর না। আমি যে মুহূর্তেই পাবো, যে মুহূর্তে আজকে যদি আমি এক্ষুনি একটা কোনো ইনফরমেশন পাই যে এদের আরও কোনো হাইড আউট আছে, এদের আরও কোনো জায়গাতে আপনার কোনো ডকুমেন্ট বা অন্যান্য কোনো জিনিস লুকোনো আছে, তো ইমিডিয়েটলি আপনার সেখানেই করতে হবে। সেখানে সকাল কি সন্ধে কি সোমবার কি বৃহস্পতিবার দেখার কোনো অবকাশ নেই। ঠিক এই জায়গাতে আরো বেশ কিছু তথ্য অনুভব আমি জাস্ট জানিয়ে রাখি। ইতিমধ্যে যে প্রতিবেদন আমরা তুলে ধরলাম, ইডি যেটা দাবি করছে ভুয়ো কৃষক দেখিয়ে ৪৫ কোটি টাকা হাতিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে, যেটা ইতিমধ্যে দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে ধানের সহকারী মূল্যে ৪৫ কোটি টাকা হাতানো হয়, এমনটা ইডির দাবি করা হচ্ছে। এই টাকাই পরে পাচার করে দেয় জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি সংস্থার অ্যাকাউন্টে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। সম্পাদি, ঠিক এখানেই প্রশ্ন, এই এত কোটি মানে এত টাকা সাইফন করে দেয়া হলো, সরিয়ে দেয়া হলো, একটা বড় চক্র পুরো বিষয়ে জড়িত, কেউ কিছু জানতে পারলো না, কোথাও কি প্রশ্ন উঠছে না? হ্যাঁ শিলাদিত্য, এটা সব থেকে আমার সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন, আমার মতন এমন কোটি কোটি নাগরিকের প্রশ্ন, যে ভারতবর্ষে এখন যে স্ট্রাকচারে চলে এসেছে সমস্তটাই কিন্তু একটা আতশ কাচের নিচে। আমরা আমাদের আধার কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্যই কিন্তু আমাদের সরকারের কাছে জমা থাকার কথা। এরকম একটা অবস্থায় যে তদন্ত বছরের পর বছর চলছে, সে যে তদন্তে যারা যুক্ত তাদের কয়েকজন জেলে রয়েছেন, তারা এক সময়কার প্রবল প্রতাপশালী নেতা, শাসক দলের নেতা এবং মন্ত্রী, তারাও জেলে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কেন ইডি সিবিআই এর এতদিন লেগে যাচ্ছে গোটা তদন্ত শেষ করতে, শিক্ষা দুর্নীতির মতন রেশন দুর্নীতির ক্ষেত্রেও, সেটা কিন্তু সাধারণ নাগরিকদের মনে একটা প্রশ্ন। একটা ভোটের পর আরেকটা ভোট চলে যাচ্ছে কিন্তু তারা কোনো উত্তর পাচ্ছে না। দেখুন, তদন্তগুলো কিন্তু ট্যাক্স পেয়ারদের টাকায় হচ্ছে, তদন্তের শেষে তারা কি পাবে সেটাও কিন্তু তাদের জানার কথা। এবং বিদেশে যে টাকা চলে যাচ্ছে, গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতির টাকা, এবং যেভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে টাকা ছড়িয়ে পড়েছে, সেখানে ভারতবর্ষের অর্থনীতির হাল কোথায় দাঁড়ায়, সেটা কিসের জন্য? এই গোটাটায় যে একটা সেন্ট্রালাইজড মনিটরিং সিস্টেম থাকলে কেন তাদের নজর এড়িয়ে হচ্ছে, এই প্রশ্ন তো উঠবে। এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি, যেটা এখানে হাইকোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের নির্দেশে যে তদন্ত চলছে, যেখানে কোর্ট
কোর্ট বারবার ভর্ৎসনা করছেন, কোর্ট বারবার নির্দেশ দিচ্ছেন যে কিভাবে তদন্ত হওয়া উচিত বা কি পথে তদন্ত এগোচ্ছে এই সম্পর্কে বারবার সতর্ক করছেন মাননীয় বিচারপতিরা, মাননীয় হাইকোর্ট, সেখানে কেন তদন্তে এত ঢিলেঢালা ভাব? এবং মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে তদন্তটা কিন্তু আর শেষ পর্যন্ত ওই যে উপেন বিশ্বাস একটা জালের কথা বলছিলেন, তিনি সিবিআই অফিসার ছিলেন এককালের, অত বড় কর্তা ছিলেন, তিনি এই গোটা সিস্টেমটার মধ্যে থেকে বলেছিলেন যে একটা মক্ষী রানী কোথাও রয়েছে, একটা মাকড়সার জালের কথা বলছিলেন। সেই জালটা কি শেষ পর্যন্ত আমাদের সাধারণ নাগরিকদের চোখের সামনে উদ্ঘাটিত হবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।